পেন কই, রেড পেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ কি না দ্রুত জানাও। আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু শুনতে পাচ্ছ, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। আজকের ক্লাসে তো আগের মতো বেসিক থাকবে, পাশাপাশি বইয়ের মধ্যে আমরা কিছু মাঝে মাঝে ছেড়ে যাই দু একটা, ওগুলো আমরা ধীরে ধীরে তুলে আনতে পারি যখন একটা চ্যাপ্টার অনেক লেন্দি হয়। দেখো, আমাদের টার্গেট ছিল 36 থেকে 40টা ক্লাসের মধ্যে আমরা 10টা শেষ করব। 32, 33 বা 34 নম্বর ক্লাস হয়ে যাচ্ছে, আমাদের কেবল 5টা হয়েছে। এতে একটা ভালো জিনিস আছে, সেটা হলো আমরা পড়ার মধ্যে থাকছি। পরীক্ষা কবে হচ্ছে হোক, সমস্যা নাই, ভালো করে আমরা পড়তে পারছি, তাই না রাত? ঠিক আছে, তাহলে ভালো করে পড়তে আমাদের যতদিন লাগবে আমরা ততদিনে পড়বো। অনেকেই তোমরা ভাবো যে একাডেমিক ক্লাসে যারা আছো, যে আমি হয়তো বা ক্লাসের পরিমাণ বাড়াই তাতে আমাদের মাস বাড়ে, পেমেন্ট বাড়ে। ব্যাপারটা আসলে তেমন না কিন্তু, কারণ আমরা যদি একটা কোর্স দ্রুত শেষ করতে পারি, নতুন কোর্স রান করতে পারি, তাতে আরও স্টুডেন্ট বাড়ে, নতুন নতুন স্টুডেন্ট আসে, টাকা পয়সাও বাড়ে, তাই না? দেখো, এই কোর্সটা যদি আমি এতদিনে শেষ করে ফেলতাম তাতে আমারই লাভ হতো, আমি এখন একটা নতুন কোর্স রান করতাম। তো এই ধরনের চিন্তা যদি কাউরে মাথায় থাকে, ভুলে যাও। মনে করবা নিজের ভালোর জন্যই আমি, তোমাদের ভালোর জন্য আমি এটা লেন্দি করেছি। পাশাপাশি লেন্দি করলে আমার নিজের ভালো লাগে, সব পড়াইতে আমার ভালো লাগে, তো আমার ভালো লাগাটাও এখানে একটা প্রাধান্য পেয়েছে। বোর্ডে দেখো, আজকে আমরা চলে যাচ্ছি পরিপাকে। এতদিন তো তোমরা বেসিক ব্যাপারগুলো সব শিখে ফেলেছো, ডাইজেশন এবং অ্যাবজর্পশনে চলে যাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে এনজাইমগুলো কাজ করে, কোথায় কোন এনজাইম আছে, শেষ হওয়ার পর কিভাবে শোষণ হয়, রক্তে যায়, রক্ত থেকে আবার কোষে কিভাবে যায়, কেন এত কিছুর দরকার, এগুলো আজকে আমরা দেখব। তো তার আগে আমি দুইটা শব্দ দেখাই, তোমাদের বইতে আছে, দুইটাই আছে, ইনগেশন, ইজেশন। তো ইনগেশন এবং ইজেশন আসলে কি জিনিস, এটা আমরা বৃহদান্ত পড়ার সময় এই শব্দটা দেখেছি। আর এইটা হচ্ছে আমরা যখন খাবার খাই, মানে চ্যাপ্টারের শুরুতে এইটার কথা বলা আছে। তো এরা আসলে কি জিনিস দেখো, ইন দেখেই বুঝতে পারতেছো ভেতরে, আর ই দেখেই বুঝতে পারতেছো এক্স। এক্স মানে সাবেক হয়ে যাওয়া, তাই না? তাহলে আমরা যদি একটা খাবার খাই, আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে, সেইটাকে আমরা কি বলবো, ইনগেশন বলবো না ইজেশন বলবো? তাহলে ইনগেশন মানে হচ্ছে খাদ্য গ্রহণ, আর ইজেশন মানে হচ্ছে খাদ্যটাকে আমরা গ্রহণ করার পর আমাদের যতটুকু লাগবে লাগাইলাম, বাকি যেটা থাকছে অতিরিক্ত ওইটাকে আমরা এক্সক্রেট করে দিলাম, যেমন মল, তাই না? তাহলে ইজেশন মানে হচ্ছে পরিপাকের পর অবশিষ্ট যতটুকু থাকবে, অবশিষ্ট অংশ ত্যাগ করা। কেন আমরা ইংরেজি শব্দগুলোতে একটু বেশি করে পাত্তা দিচ্ছি, এর কারণ হলো এবার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় ভার্সিটিতে তো থাকেই, ভার্সিটিতে বাংলা টার্মের থেকে ইংলিশ টার্মগুলো বেশি থাকে। মেডিকেলেও এই কাজটা শুরু করেছে।
মেডিকেলেও এই কাজটা শুরু করেছে। যেমন এবার টায়ালিন থেকে একটা প্রশ্ন এসেছিল, আজকে আমরা পড়ব টায়ালিন। তো টায়ালিন বানান শুরু হয়েছে পি দ্বারা। তো আমার এক স্টুডেন্ট আমার মেসেজ করে বলছে, ভাইয়া এই যে শব্দগুলো দিছে ইংলিশের, এগুলা কি এইটা বুঝতে গিয়ে মিলাইতে গিয়ে এক্সট্রা কিছু সেকেন্ড নষ্ট হয়ে গেছে, অনেকে আবার বুঝতেও পারেনি, তাই না? পোস্টেরিয়র পিটুইটারি শব্দটা কিন্তু তোমাদের বইতে আছে। তো তোমরা সবসময় জানো যে পশ্চাৎ পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারিটা আবার কি? আমি নিজে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এটা ভুল করেছিলাম। পোস্টেরিয়র মানে ভেবেছিলাম যে অগ্র পিটুইটারি মনে হয় বোঝাইছে এখানে। তো একটা, দুইটা, তিনটা, এইভাবে 3-4টা প্রশ্নের জন্য আমার আজকে একটা বিশেষ মেডিকেল কলেজে চান্স হয়নি। তো এই আফসোস আমার সারা জীবনে থাকবে। আফসোস মেডিকেলে চান্স পাইনি এইটার জন্য না, মেডিকেলে পড়ছি এটা তো অবশ্যই খুব ভালো একটা ব্যাপার। তো মাঝে মাঝে কিছু সমালোচনা হয়, তো সমালোচনা হতো না আর কি। দেখো, ডাইজেশন এবং অ্যাবজর্পশন কি জিনিস? ডাইজেশন মানে তো বুঝতেই পারছো, একটা খাদ্য গ্রহণ করলা, এইটাকে এনজাইম, হরমোন এই দুইটা সাহায্য নিলা, নেওয়ার পর টুকরো টুকরো করে ফেললা। তাহলে ডাইজেশন মানে হলো পরিপাক। পরিপাক মানে কি? একটা বড় খাদ্য অণুকে, যেটা আমাদের শরীর গ্রহণ করতে পারবে না, ওইটাকে আমরা এনজাইম, হরমোনের সাহায্য নিয়ে ভেঙে টুকরো টুকরো করছি, যে জিনিসটা আমাদের শরীর গ্রহণ করতে পারবে। এখনও কি গ্রহণ করছে? করে নাই। এবার চলে আসি আমরা, এই যে জিনিসটাকে যদি আমরা কখনো রক্তে নিয়ে যেতে পারি, তাহলে এইটাকে বলবো আমরা শোষণ। তাহলে বলেন তো, এইটা তো পরিপাক নালীতে আছে, তাই না? এই খাবারটা, এই খাবারটাও তো পরিপাক নালীতে আছে, ঠিক কি না? তাহলে এইটা কোথায় আছে? এখন রক্তনালীতে আছে, এই খাদ্য কণাগুলো। তাহলে পরিপাক নালীর এই যে প্রাচীরটা দেখছো, প্রাচীর ভেদ করে রক্তে যে পৌঁছে যাচ্ছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে শোষণ। তাহলে বলেন তো, হোয়াট ইজ শোষণ? পরিপাককৃত খাদ্য অণুগুলো পরিপাক নালীর প্রাচীর বা দেয়াল ভেদ করে রক্তনালীতে যাওয়ার প্রক্রিয়া। কারণ দেখো, শোষণের ইংলিশে কিন্তু শন শব্দটা আছে। শন মানে প্রক্রিয়া বা প্রসেস, তাই না? আশা করছি এটা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা ভাত খাবো, রুটি খাবো, খাওয়ার পর সেগুলোকে আমরা রক্তে নিয়ে যাব। ওকে, তাহলে এগুলো মিশাই দিই। ছবি অ্যাড করি আমরা এখান থেকে। দেখা যাচ্ছে এই পার্টটুকু মুহিব। তো আমরা একটা বেসিক ছবি দেখেছি। খাদ্যটা আমরা প্রথমে কোথায় দিব? এই যে দেখো, এটা হচ্ছে মুখ গহ্বর। আমরা কিছু খাদ্য অণু এখানে দিয়ে দিলাম। কি দিলাম? আমরা আজকে দিলাম শর্করা। শর্করাকে বলা হয় কার্বোহাইড্রেট। এইটাকে মাঝে মাঝে CHO দ্বারা প্রকাশ করা হয়। কেন CHO দ্বারা প্রকাশ করা হয়? কারণ শর্করা হতে গেলে তাকে অ্যালডিহাইড মূলক লাগে। শর্করা হতে গেলে কি লাগে? অ্যালডিহাইড মূলক লাগে বা কিডন মূলক। কারণ এরা তো কার্বনিল, এরা তো দুই বন্ধু, এরা তো দুই ভাই, চেহারা সুরত একটু আলাদা। তাহলে কেন আমি এটা লিখলাম কার্বোহাইড্রেট বা শর্করা বোঝাতে? কারণ কার্বোহাইড্রেট বা শর্করা এই মূলকটা আছে, এইটা ছাড়া কিন্তু কোনোভাবে আপনি কার্বোহাইড্রেট তৈরি করতে পারবেন না। এই পর্যন্ত ওকে? আচ্ছা, তাহলে আমরা একটা খাবার দিলাম এখানে। কি
কি দিয়েছি? আমরা হচ্ছে ভাত দিয়েছি কিংবা রুটি দিয়েছি। তাহলে শর্করার উদাহরণ কি? আমরা যে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, এই রুটি আবার বোন রুটিও হতে পারে, বার্গারের রুটিও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, গমের রুটিও হতে পারে, গমও হতে পারে। আমাদের সময় আমি যখন খুব ছোট ছিলাম, তো তখন আমার তার আগের আর কি, আমি যখন জন্ম নিয়েছি তার আগ মুহূর্তে আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ, তো আর্থিক সমস্যার জন্য সে সময় ভাতের অভাবটা ছিল। বছরে একবার চাল হইতো, সেবার যদি বন্যা হয় সে চালগুলো আর পাওয়া যেত না, ধান পাওয়া যেত না। ইরি ধান আসার পর তো আমরা বছরে 2বার করে ধান চাল পাই। আগে এই জন্যই দুর্ভিক্ষ হইতো ইরি ধান আসার আগে। তো তখন মানুষজন গমের ভাত খাইতো। রাত, এটা তুমি জানো? গমের ভাত খাইতো, নট রুটি। তো দেখো, ভাত রুটি শর্করা আমরা খাচ্ছি, এই খাবারটা কয় জায়গায় পরিপাক হবে? একটা হচ্ছে মুখ গহ্বর, এই যে এখানে পরিপাক হবে। পরিপাক হতে পারে কোথায় কোথায়, আমি লিখি। 2 নম্বর হলো পাকস্থলী। দুই। 3 নম্বর হচ্ছে, দেখো এই জায়গাটার নাম কি? ডুওডেনাম। ডুওডেনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ বা অন্ত্র, তাই না? তাহলে অন্ত্র আমি লিখলাম। তাহলে পরিপাক হয় সাধারণত কোথায়? খাদ্যকণা মুখে হয়, পাকস্থলী হয়, অন্ত্রে হয়। এবার প্রশ্ন হচ্ছে, অন্ত্রে মুখে তো কি কারণে হয়? মুখ গহ্বরে হয় লালা রসের এনজাইম দ্বারা, তাই না? পাকস্থলীতে নিশ্চয় অন্য কোনো গ্রন্থি নাই। পাকস্থলী তো দেয়ালে ওই যে গ্রন্থি ছিল না রুগীতে, এই যে এখানে যে কোষগুলো ছিল, প্যারাইটাল কোষ, জাইমোজেনিক কোষ ছিল, পেপটিক কোষ ছিল, এরা। তাহলে পাকস্থলীর গ্রন্থি এগুলা। পাকস্থলীতে পরিপাক হয়, পাকস্থলী বা পাক রসের এনজাইম দ্বারা। পাকস্থলী যে রসগুলো বের করে এখান থেকে, এগুলো হচ্ছে পাক রস বা গ্যাস্ট্রিক জুস। পাক রস বা এটা আরেকটা নাম হলো গ্যাস্ট্রিক জুস। লালা রসের যে এনজাইমগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে স্যালাই এনজাইম। দেখা যায় স্যালাইভারি এনজাইম। স্যালাইভা মানে হচ্ছে লালা, স্যালাইভা মানে হলো লালা রস। কিন্তু প্রশ্ন হলো, অন্ত্রে দেখো কিন্তু জায়গা একটা, পরিপাক হয় 2 জায়গার এনজাইম দ্বারা। কার এনজাইম দ্বারা? এক হচ্ছে নিজের এনজাইম, এর নিজে কিন্তু এনজাইম ক্ষরণ করে তার গা থেকে। তাহলে এটার নাম কি? আন্তরিক রস। আন্তরিক রসের এনজাইম, তোমরা তো জানো আন্তরিক রসকে বলা হয় সাক্কাস ইন্টেরিকাস। পড়িয়েছি আমি এটা, সাক্কাস ইন্টারিকাস। ইন্টেরি মানে হচ্ছে অন্ত্র, ইন্টেস্টাইন আর কি। সাক্কাস মানে হচ্ছে সিক্রেশন মানে কি? তরল পদার্থটা বা রসটা, অন্ত্রের রস। তোমরা তো জানোই যে এই জায়গায় অগ্নাশয় থাকে। অগ্নাশয় তো নিজেও এখানে রসটা পাঠায় কিনা? তার মানে অন্ত্রে দেখেন নিজেদের রস দ্বারা হবে, অগ্নাশয় থেকে আসা এনজাইম যেগুলা, অগ্নাশয়িক রসের যে এনজাইমগুলো, এইগুলোতেও হবে।
তাই না? তাহলে অন্ত্রে দুই ধরনের রসের মাধ্যমে হবে। এটাকে আমরা বলবো অগ্নাশয়িক রসের এনজাইম বা প্যানক্রিয়েটিক জুসের এনজাইম। বলেন তো পরিপাক কয় জায়গায় হয়? স্থল হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে মুখ গহ্বর, দুই নম্বর হচ্ছে পাকস্থলী, তিন নম্বর হচ্ছে অন্ত্র। মুখ গহ্বরে কারা এনজাইম পাঠাবে? কোন রস? লালারস। লালারসে থাকে এনজাইম। লালারস কে ক্ষরণ করে? লালা গ্রন্থি। এরপর কোথায়? পাকস্থলী। পাকস্থলীতে কোন রসের এনজাইম দ্বারা পরিপাক হবে? পাকস্থলী রস বা গ্যাস্ট্রিক জুসের এনজাইম দ্বারা, বা গ্যাস্ট্রিক রস, যা ইচ্ছা তাই বলতে পারেন। অন্ত্রে বা ডুওডেনামে কয় জায়গা থেকে রস আসে? ওর নিজের আর হচ্ছে অগ্নাশয়ের নিজের, তাই না? কারণ অগ্নাশয়ে তো খাবার যেতে পারবে না, খাবার গেলে তো মারা যাবে তুমি অগ্নাশয়ের ব্যথায়। অগ্নাশয় তার নিজের রস পাঠাতে অন্ত্রে। তাহলে অন্ত্রে দুই রস লাগে, প্যানক্রিয়েটিক জুস আর হচ্ছে ইন্টেস্টিনাল জুস। ইন্টেস্টিনাল জুসের আরেক নাম হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? আমরা কিন্তু এখনো পিওর বেসিকে যাইনি, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিয়েছি। তোমাদের ইন্টারপার্সোনাল কমেন্টগুলো এখনো বন্ধ হয়নি। তোমরা আরেকটু যখন বড় হবা তখন তোমাদের নিজেদেরই লজ্জা করবে যে কিছু কমেন্ট আছে এগুলো না করলেও চলতো, কেন ওই সময় করছিলাম। তাই না? আমরা এত ইমেচিওর ছিলাম। তো নিজেদের কথা, পার্সোনাল কথা, ইনবক্স আছে, ক্লাস করো, ইনবক্সে চ্যাটিং করো, কোনো সমস্যা নেই। কে দেখতে যাইতেছে? তাই না মহিব? অফলাইনে যদি আমরা শুরু করি, অফলাইনে কিন্তু গার্ডিয়ানদের আমরা ইনভলভ করবো, খবর আছে। ঈদের পর এসে আমরা অফলাইন ক্লাস শুরু করব। একজন প্রশ্ন করেছো, ভাইয়া যখন ডায়েট কন্ট্রোল করতে চায় তখন কেন রুটি খাইতে বলে? রুটি খাইলে সুবিধা কি? দুইটা সুবিধা। একটা হচ্ছে ভাত খাওয়ার সময় আমাদের কিন্তু মাপ থাকে না। কি করি আমরা? হয় ভাত ফ্ল্যাট করে পুরো প্লেট ছড়াই নিই, কিংবা একটা হিমালয় পর্বতের মতো উঁচু করে নিই। এই যে মুহিব যখন ভাত নেবে হিমালয় মতো পর্বত, সুবি ভাই যখন ভাত নেবে তখন কী করবে? এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে 4-5টা ভাত নেবে, এই যে, তাই না? বাট রুটি যদি হয় তাহলে কিন্তু একটা মাপ থাকে, তাই না? তার মানে প্রত্যেক দিন তুমি মেপে মেপে খাইতেছো যে একটা রুটি, দুইটা রুটি। ভাতের কিন্তু কোনো মাপ নাই। তাহলে খাবারের মাপ থাকলে সুবিধা। তাহলে রুটি আমরা এই জন্যই খাই যে একটা মেজারমেন্ট থাকে, একটা মাপ থাকে, যে আমরা রেগুলার 2টা বা 1টা বা 1.5টা রুটি খাবো। এই জন্য ডায়েটে রুটি খেতে বলে। 1, 2 নম্বর হচ্ছে ভাতের থেকে রুটি তুলনামূলক শক্ত। স্বাভাবিকভাবেই এর যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাকে আরেকটু সময় লাগবে, তাই না? তো পরিপাকে যদি দীর্ঘ সময় লাগে তাহলে রুটি ধীরে ধীরে ভাঙবে, দীর্ঘক্ষণ ধরে ভাঙবে। দীর্ঘক্ষণ ধরে তোমার শরীর আস্তে আস্তে পুষ্টি পেতে থাকবে। তাহলে তুমি কি হবে না? ক্ষুধা লাগবে না। এই যে সকালবেলা আমরা 6টা-7টার দিকে প্রথম নাস্তা করি, এরপর খাই কয়টা? 2টার দিকে। তো সকালে তুমি যদি ভাত না খাও, রুটি যদি খাও, তাহলে দেখবে 2টা পর্যন্ত কোনো কষ্ট হইতেছে না। সকালেও যদি ভাত খাও, দুপুরেও যদি ভাত খাও, তাহলে প্রবলেম আছে। সকালে ভাত খাইলে তাড়াতাড়ি পরিপাক হয়ে যাবে, খাইছে তো আনলিমিটেড। সেই দুপুর কখন আসবে? কোনো মাপ নাই। তো তাতে প্রবলেম হয়ে যায়, তাড়াতাড়ি ক্ষুধা লাগে, মাঝখানে আবার 2-3বার খাইতে হয়। ও আরেকটা কথা বলি,
যত কম খাবা তত ওজন বাড়বে, এটা মাথায় রেখো। এই যে আমাদের রাহাত ভাই ওয়েট কন্ট্রোল করার ট্রাই করছে, সে খায় না, ওয়েট কিন্তু কন্ট্রোল হইতেছে না। হইতেছে রাহাত? তাহলে তোমাকে 3 বেলার জায়গায় 6 বেলা খাইতে হবে। 6 বেলা খেতে হবে, 3 বেলার খাবারটা ভাগ ভাগ করে। কখনো ক্ষুধা লাগতে দেওয়া যাবে না, ক্ষুধা লাগলে কিন্তু খবর আছে। আবার চা খাইও না, চা কফি খাওয়া মানে কি এক্সট্রা 3-4 প্লেট ভাত খাইলে আর কি। এরা খুব খারাপ, চিনি খুব খারাপ। আমাদের সময় তো এরকম ছিল, গ্রামে যারা বাসা তারা তো জানো যে গ্রামে মিষ্টির দোকানে মিষ্টি তো সামনে রাখা আছে। এমনি তো মিষ্টি সেই মিষ্টি, যার মিষ্টি যত মিষ্টি সেগুলো তত বিক্রি হয়, তাই না? গ্রামের মিষ্টির দোকানদাররা কী করে, মিষ্টি বানাইছে, বানানোর পর আবার চিনি আছে না, চিনির মধ্যে মিষ্টিগুলো ডুবায়, মিষ্টির উপর আবার চিনি ভরে থাকে, তাই না? এগুলো আবার দাম বেশি বা এগুলো আর বেশি চলে। কি ভয়ানক পাওয়া যায়। এই জন্য দেখেন এখন মানুষ তো সচেতন হয়েছে, মানুষ তো এখন ডায়েট সম্পর্কে ধারণা রাখে। চিনি যে খারাপ, লবণের মতোই চিনি যে খারাপ, এটা যখন শিখছে মানুষ, তখন থেকে দেখবেন যে মিষ্টির দোকানে সব থেকে কম যেগুলো মিষ্টি সেই জিনিসগুলোর দাম বেশি, তাই না? প্রিয় স্টুডেন্ট, আমরা তো দেখলাম সব কিছু। দেখো এই তো নাকি, এখানে 1 রস, এখানে 1 রস, এখানে 2 রস। কিন্তু প্রশ্ন হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একটা সমস্যা আছে। কার্বোহাইড্রেটে পাকস্থলীতে কোনো পরিপাক কার্বোহাইড্রেট পাকস্থলীতে কোনো পরিপাক হয় না। তার মানে আপনি রুটি খেলেন, ভাত খেলেন, এখানে পরিপাক হবে যান্ত্রিক রাসায়নিক, এখানে পরিপাক হবে না, এখানে পরিপাক হবে। এখন তোমরা আমাকে বলো তো কার্বোহাইড্রেটের পাকস্থলীতে পরিপাক হবে কি না, খুব দ্রুত আনসার করো। কার্বোহাইড্রেটের পাকস্থলীতে পরিপাক হবে কি না খুব দ্রুত বলো কমেন্টে। শারমিন আক্তার ধাই করে লিখে ফেলছে না, ফার্স্ট কমেন্ট করতে হবে। তাসমিরা নওরিন, শাকির আহমেদ শাকির, তাহমিদুল ইসলাম তাহমিদ, হালিদ সুলতান, সবাই না না, তাহনিক রহমান। তোমরা কি মাথা খাটাও না নাকি? দেখো তো পরিপাক যখন পড়েছিলাম আমরা, দুই ধরনের ছিল না সবাই, যান্ত্রিক এবং রাসায়নিক। মানে এনজাইম দিয়ে যদি কাজ হয় রাসায়নিক, আর ওই যে কাটা ছেঁড়া নাড়াচাড়া করে এগুলো হচ্ছে যান্ত্রিক, তাই না? তাহলে দেখেন আপনি যদি মুখে খাবার নেন, আমরা শুধু প্রথমে যান্ত্রিক পরিপাকের কথা বলি। মুখে যদি খাবার নেই, খাবারগুলো আমরা দাঁত দিয়ে টুকরো টুকরো করবো, যান্ত্রিক পরিপাক হচ্ছে। জিহ্বা দিয়ে লালার সাথে মেশাচ্ছি, যান্ত্রিক পরিপাক হচ্ছে। খাবারটাকে আমরা পেছনে ঠেলে দিচ্ছি, গিলে ফেলতেছি, যান্ত্রিক পরিপাক হচ্ছে। এনজাইম তো কাজ করছে, রাসায়নিক পরিপাক হচ্ছে ওটা পরে। খাবারটা এই যে দেখেন এইটা দিয়ে আসলো ইসোফেগাস। প্রশ্ন হতে পারে ইসোফেগাসে কেন পরিপাক হয় না? ফার্স্ট অফ অল ইসোফেগাসে নিজের কোনো এনজাইম নেই। 2 নম্বর হচ্ছে ইসোফেগাসে বা অন্ননালীতে তার নিজের কোনো পরিপাক নেই আর কি। গ্র্যাভিটির জন্য আর কি সাই সাই করে নিচে নামা শুরু করে, পেরিস্টালসিস তো আছে, চিপে 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 নামায়। পাকস্থলীতে আসলে খাবারের কিন্তু কেন আমি বলেছি যে কার্বোহাইড্রেট পাকস্থলীতে পরিপাক হয় না, এর কারণ হলো পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম নাই। তাহলে প্রোটিনের জন্য, লিপিডের জন্য সে এনজাইম ক্ষরণ করতে পারে। তোমরা একবার খেয়াল করে দেখবে, আমি যেদিন হচ্ছে পাকস্থলীর যে এখানকার জাইমোজেনিক কোষ পড়িয়েছিলাম,
জাইমোজেনিক কোষ থেকে কিন্তু পেপসিন ক্ষরণ হইতেছে দেখাইছিলাম, তাই না? পেপসিন কিসের? প্রোটিন পরিপাককারী এনজাইম। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম আমরা সেদিন দেখাতে পারিনি। তাহলে অন্যরা পরিপাক হয় কারণ তাদের এনজাইম ওখানে উৎপন্ন হয়, বাট কার্বোহাইড্রেটের জন্য কোনো এনজাইম পাকস্থলীর প্রাচীর থেকে ক্ষরণ হয় না। তাহলে এনজাইম ক্ষরণ হয় না, এনজাইম ক্ষরণ না হলে কোন পরিপাকটা হবে না? যান্ত্রিক না রাসায়নিক? রাসায়নিক পরিপাক হয় না। বাট যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে দেখো তো, ভাত খাইলা যাই খাইলা এখানে তো আসবে, কিছুক্ষণ থাকবে, ভাতের ভেতরে থাকা জীবাণুগুলোকে মেরে ফেলবে HCl অ্যাসিড। পরিপাক হইতেছে কিনা? কোন পরিপাক? যান্ত্রিক না রাসায়নিক? যান্ত্রিক পরিপাক হইতেছে। ভাত বা রুটিগুলোকে চাপ দিচ্ছে, মোচড় দিচ্ছে, এই কাজগুলো হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে আমরা এখন থেকে জানবো পাকস্থলীতে শর্করা বা কার্বোহাইড্রেটের রাসায়নিক পরিপাক হয় না। কি হলো সুবি ভাই? যান্ত্রিক পরিপাক হয়। তার মানে তুমি কার্বোহাইড্রেট বা রুটি খাইছো, ভাত খেয়েছো, পাকস্থলীতে আছে, HCl এসে জীবাণুগুলো মেরে দিচ্ছে, কিংবা পাকস্থলী প্রাচীর ওগুলোকে গোড়াগুলো করে দিচ্ছে। ক্লিয়ার? মনে থাকবে আজ থেকে? তাহলে ধামধাম করে উত্তর দেওয়া যাবে না, চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা একটা ধারণা পেয়েছি। তাহলে পাকস্থলী নিয়ে আজকে আমরা পড়বো না, বাকিগুলো পড়বো। মুখ গহ্বর, এখানে কে থাকে? লালা রস। এখানে কি পরিপাক হয় আমরা দেখব। পাকস্থলী, গ্যাস্ট্রিক রস। এখানে কি ঘটে আমরা দেখব। অন্ত্র, অগ্নাশয় রস, আন্ত্রিক রস। তাহলে আমরা একবারে শেষ করে ফেলতে পারবো, খুব সহজ। তো স্টুডেন্ট, তুমি যদি মুখ গহ্বর স্টার্চ খাও, শর্করা কয় ধরনের হতে পারে? জটিল শর্করা 3 ধরনের। স্টার্চ হতে পারে, সেলুলোজ হতে পারে, গ্লাইকোজেন হতে পারে। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। সেলুলোজ পরিপাককারী এনজাইম তো আমাদের নাই, গরু ছাগলের আছে, তৃণভোজী প্রাণীদের। কিছু পোকাদেরও আছে, ওই যে কাঠের ভেতরে পোকা হয় না, ঘুন পোকা, ঘুন পোকার কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা এই দিকে ঘুন পোকার কাছে হেরে গেছি। মানব জাতির কি ভয়ানক পরাজয়, গতকালকে ব্রাজিলের মতো অবস্থা। গ্লাইকোজেন নিয়ে আমরা আপাতত কথা বলবো না, বলে রাখি আমরা যে খাবারগুলো খাবো, স্টার্চ ভেঙে যা উৎপন্ন হয় ওগুলো পরবর্তীতে গ্লাইকোজেন উৎপন্ন করবে। তবে গ্লাইকোজেন যদি আমরা সরাসরি খাই, গ্লাইকোজেন কিন্তু শোষণ হতে পারে। এই জটিল শর্করাটা কি হতে পারে? শোষণ হতে পারে। এটা পরিপাক না হলেও চলে, সমস্যা নেই। তবে আমরা সাধারণত গ্লাইকোজেন পাই না কোথাও। কারণ কি? উদ্ভিদ যে খাবার খাচ্ছে বা গ্লুকোজ তৈরি করছে তার শরীরে, এগুলো কার মধ্যে রাখতেছে? তার বীজের মধ্যে, তার ফলের মধ্যে। যেমন ধান একটা হচ্ছে বীজ উদ্ভিদের, গম একটা বীজ, ভুট্টা একটা বীজ। এর মধ্যে কিন্তু সে স্টার্চটাকে সঞ্চিত করতে পারে, নট গ্লাইকোজেন। গ্লাইকোজেন কে তৈরি করে? প্রাণীরা। তাহলে এটা আমাদের দেহের ভেতরে আছে, আমরা যা খাচ্ছি সেখানে তো আমরা গ্লাইকোজেন পাচ্ছি না।
আমরা যা খাচ্ছি, আমরা খাচ্ছি হচ্ছে স্টার্চ খাচ্ছি, সেলুলোজ খাচ্ছি, গ্লাইকোজেন পাচ্ছি না। সেলুলোজটা মিশাই দিচ্ছি, কারণ কি সেলুলোজ আমরা হজম করতে পারবো না। তাহলে আমরা কাকে হজম করতে পারবো? স্টার্চকে। তাহলে বলো তো প্রাণীর খাবার কি? কয়েকটা জিনিস দেখো, এটা হচ্ছে প্রাণীর খাবার, আবার উদ্ভিদের সঞ্চিত খাদ্য, তাই না? তার যে বীজ থাকে, ফল থাকে, সেটার মধ্যে সে সঞ্চিত করে রাখে। আমরা তো উদ্ভিদের বীজ খাই, ফল খাই, সেখান থেকে আমরা স্টার্চ পেতে পারি। তাহলে গ্লাইকোজেন যেটা আছে, এইটা কার সঞ্চিত খাদ্য? এটা কিন্তু প্রাণীর সঞ্চিত খাদ্য। এই যে আমাদের পেশিতে থাকে, আর যকৃতের কথা তো আমি বলছি, ওর কথা আপাতত বলার দরকার নাই। তাহলে কয় জায়গায় থাকতে পারে গ্লাইকোজেন মানুষের, প্রাণীর? 2 জায়গায়, যকৃৎ, পেশিতে। কারণ যকৃতে কেন থাকে? কারণ সে সারা শরীরে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। ঢাকা শহর, প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল শাখা অফিস কোথায়? ঢাকায়। কেন? কারণ সারা দেশে সার্কুলেট করে দিতে পারে, সেন্টারে আছে সে। তাহলে যকৃতে কেন থাকবে গ্লাইকোজেন? সারা শরীরে সার্কুলেট করে দিতে পারবে। 1। 2 নম্বর হচ্ছে শিপমেন্টটা তো তার ভেতর দিয়ে যায়, পরিপাক নালী থেকে খাবারগুলো তো যকৃতের ভেতরে প্রথমে যায়, তাই না? তাহলে শিপমেন্ট যেহেতু তার ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে সেগুলো যাচাই বাছাই করতেছে, করে তার স্টোর হাউসে জমা রাখতেছে। পেশিতে কেন থাকে? এনি আইডিয়া? এই যে দেখো, আমি পেশিগুলো নাড়াচ্ছি কথা বলার জন্য, ঘোরাঘুরির জন্য এই পেশিগুলো নাড়াচ্ছি। এই যে এখানে পেছনে হাত নাড়াচ্ছে এই পেশিগুলা, পা নাড়াচ্ছে এই পেশিগুলা। তো পেশির যদি খাবার শেষ হয়ে যায়, এখন সে তো আর বলতে পারবে না যকৃৎ তুমি পাঠাও, আমার খাবার শেষ হয়ে গেছে, ততক্ষণে তুমি নিস্তেজ হয়ে যাওয়া। কিছু বুঝলেন? তাহলে আমরা যখন জাহাজে করে কোথাও চলে যাই কাজের জন্য, জাহাজে করেও কিছু খাবার আমরা নিয়ে যাই। পেশি যেহেতু কাজ করে, ওখানেও কিছু রাখা হয়েছে যেন দ্রুত শক্তি উৎপন্ন করতে পারে, যকৃতের উপর তাকে নির্ভর না করতে হয়। ওকে, তাহলে আমরা দেখলাম যে গ্লাইকোজেন আমাদের সঞ্চিত খাবার, পেশিতে এবং যকৃতে থাকে। স্টার্চ হচ্ছে আমাদের খাবার, কিন্তু উদ্ভিদের সঞ্চিত খাদ্য। কোথায় থাকে উদ্ভিদের? বীজে থাকে, ফলে থাকে। তবে বীজটা হচ্ছে একুরেট আর কি। ফলে বেশিরভাগ থাকে সরল শর্করা, মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ। তাহলে তুমি কি খাইলা বলো তো? স্টার্চ খাইলা। রুটি খাও, গম খাও, যা ইচ্ছা তাই খাও। স্টার্চটাকে আমাদের ভাঙতে হবে। কিসের মাধ্যমে? লালা রস আসবে, লালা রস এসে স্টার্চটাকে নরম করবে, যেন দাঁত দিয়ে ছিঁড়তে সুবিধা হয়, ভেঙে যেতে যেন সুবিধা হয়। লালা রসের মধ্যে যে এনজাইমটা আছে, সে এসে বিক্রিয়ায় অংশ নেবে। এনজাইম। ওকে, তাহলে 2টা জিনিস আমরা উৎপন্ন করবো এখানে। হতে পারে স্টার্চটা ভেঙে মল্টোজ, স্টার্চটা ভেঙে মল্টোজ হয়। এটা একটা জটিল শর্করা, ভেঙে একটা মোটামুটি সরল ডাইস্যাকারাইডে পরিণত হয়। ডাইস্যাকারাইড কি, এগুলো আমরা কোষ রসায়নে দেখবো। প্রিয় স্টুডেন্ট, মল্টোজটাকে আবার ভেঙে ফেলে কোথা থেকে? এই লালা রসে আরেকটা এনজাইম আসে, এটা কি হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজে পরিণত করে। তাহলে বলো তো মুখ গহ্বরে কি হয়? স্টার্চ খাচ্ছি, লালারস থেকে
তিনটা ঘটনা ঘটে খাদ্যটাকে নরম করে। লালারসে যেহেতু পানি আছে, তাহলে স্টার্চটা কি হয়, পানিতে দ্রবীভূত হওয়া শুরু হয়। পানি ছাড়া তো বিক্রিয়া হবে না। যখনই আমরা পানি পেলাম তখনই এনজাইমগুলো ওগুলোর উপর কাজ করতে পারবে। তাই বলে কি ঢক ঢক করে পানি খাবো? বেশি হইলে সমস্যা আছে, পানির মধ্যে এনজাইম নিজে হারায় যাবে। তাহলে খাবার পর আমরা খুব বেশি পানি খাবো না, একটু ওয়েট করো 10-15 মিনিট, তাতে এনজাইমটা ভালো কাজ করতে পারে। কারণ মুখের লালারসে তো পানি আছেই, পাকস্থলীর রসে পানি আছেই, ওইটাই পরিমিত পানি। আবার লালারসের আছে পরিমিত পানি, মুখে আছে পরিমিত পানি। এই জন্য যে আপনি আবার 10 প্লেট ভাত খাবেন, এটা কিন্তু করা যাবে না। করলে কি হবে, পানির থেকে বেশি হয়ে যাবে ভাত খাবার। রেস্টুরেন্ট দেখো, দুইটা এনজাইমের এবার আমরা নাম দেখব। এর নাম হলো টায়ালিন। তাহলে বলো তো, টায়ালিন নামক এনজাইমটি কার উপর কাজ করে? স্টার্চের উপরে কাজ করে, জটিল শর্করা করে এটাকে মল্টোজে পরিণত করে। এবার বলো তো, মল্টোজের উপর কে কাজ করবে? নাম দেখেই পাওয়া যায়, মল্টেজ। এই যে এখানে এজ আছে না, মল্টেজ এজ, এজ দেখে বোঝা যাচ্ছে এটা একটা এনজাইম। টায়ালিন বানানটা দেখো, টায়ালিন বানান হচ্ছে পি, টায়ালিন। আমি একটু বানানটা দেখি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদের দুটো ট্রিক শিখাই দিই। যদি কোথাও দেখো কোনো একটা নামের শেষে ওজ আছে, তাহলে এটা হচ্ছে শর্করা। নামের শেষে দেখো এজ আছে, তাহলে এটা হলো এনজাইম। যদি নামের শেষে দেখো ইন আছে, তাহলে এটা হলো প্রোটিন। এই যে দেখো মল্টোজ একটা শর্করা, ওজ আছে, মল্ট ওজ। এজ, এই যে দেখেন মল্ট এজ, এজ মানে হচ্ছে এনজাইম। ইনতে হচ্ছে প্রোটিন। কোনো কনফিউশন আছে? এই যে কনফিউশন নাই, তার মানে আপনি চোখ কান খোলা রেখে দেখছেন না। টায়ালিনের নামের শেষে যে ইন আছে, এটা খেয়াল করছেন? এটা যে প্রোটিন হয়ে যাইতেছে, ইন থাকলে যে প্রোটিন হয়ে যাইতেছে, কিন্তু এটা তো এনজাইম হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে দেখেন ইন আছে, তার মানে রাসায়নিক দিক থেকে এটা প্রোটিন। আর আমরা তো জানি সমস্ত এনজাইম, এই যে এনজাইম সবাই হচ্ছে প্রোটিন থেকে তৈরি হয়। তাহলে সেই এনজাইম সমস্যা নাই। আইএন আছে, তার মানে এটা হলো প্রোটিন ধর্মী এনজাইম। সব এনজাইমই হচ্ছে প্রোটিন। এই এনজাইম বলেন, ওইটা বলেন, আরও যা পাবো সবগুলো প্রোটিন। ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, বুঝলাম আইএন আছে, প্রোটিন, কিন্তু এটা যে একটা এনজাইম, এজ নাই কেন, ওজ নাই কেন, সরি এজ নাই কেন? এটা কনফিউশন না? দেখো এটা একটা নাম আছে, একে বলা হয় আলফা অ্যামাইলেজ। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। আপনারা কি এবার এনজাইমের এসটা পাইছেন? এসতে যে এনজাইম, তা টায়ালিনের আরেক নাম কি? আচ্ছা, আমি কি তোমাদের বেশি পড়াচ্ছি? কাউরে কি মনে হচ্ছে যে বইয়ের মধ্যে নাই পড়াইতেছে? এটা বইয়ের মধ্যে নাই পড়াইতেছি, তাতে কি ক্ষতি হইতেছে? লাভ হইতেছে। বাট বাকি সবগুলো বইয়ের মধ্যে আছে, আমি বলে দিতে পারবো কোনটা কোথায় আছে। তোমরা একটা ব্রেক চাও? তো আমি এটা শেষ করে পাকস্থলীর দুই একটা কথা বলেই আমি ব্রেকে চলে যাব। এগুলো সহজ, যা আছে কিন্তু এই জায়গাতেই, যা আছে এই জায়গাতেই। কারণ আন্ত্রিক রস, অগ্নার রস, সব জায়গায় কিন্তু যে মল্টেজ আছে,
মল্টোজ আছে, তাহলে ওটা পড়াইতে তো হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বইয়ের মধ্যে তো লেখা আছে যে মল্টোজ ভাঙলে গ্লুকোজ হয়, তাহলে এখানে আমি 2টা গ্লুকোজ কেন লিখেছি? তাহলে এটাও তো তোমাদের একটু জানা উচিত, তাই না? এই যে দেখো প্রিয় স্টুডেন্ট, এখানে লিখি স্টার্চ, এরা আসলে হচ্ছে গ্লুকোজের পলিমার, এন সংখ্যক, মানে অনেক থাকে আর কি। বাট মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলাতে গ্লুকোজ থাকে 2টা করে। তার মানে এটা হলো পলি গ্লুকোজ বা পলি স্যাকারাইড। স্যাকারাইড মানে হচ্ছে চিনি বা গ্লুকোজ, পলিস্যাকারাইড এটা। আর এগুলো কি তাহলে ডাইস্যাকারাইড, মানে 2টা করে গ্লুকোজ থাকে। কথা হচ্ছে শুধু গ্লুকোজ আর গ্লুকোজ মানে 2টা গ্লুকোজ না, একটু প্রবলেম আছে। এই যে যেমন ধরো মল্টোজকে যদি ভাঙি আমরা, যেহেতু ডাইস্যাকারাইড, তাহলে 2টা আমরা সরল শর্করা পাবো, 2টা গ্লুকোজ পাবো, তাই না? এই যে দেখো গ্লুকোজ পেলাম, আরও একটা গ্লুকোজ পেলাম। আমি শুধু ওখানে 2টা লিখছি, তুমি চাইলে একটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখো সুক্রোজ, সুক্রোজকে তুমি ভাঙলে একটা গ্লুকোজ পাবা আর একটা ফ্রুক্টোজ পাবা। ফ্রুক্টোজটা কিন্তু গ্লুকোজে পরিণত হয়। তাহলে মল্টোজ ভাঙলে আমরা কি পাবো? 2টা গ্লুকোজ পাবো। সুক্রোজ ভাঙলে আমরা কি পাবো? একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ। এবার চলে আসি আমরা ল্যাকটোজে। ল্যাকটোজও যদি ভাঙি একটা গ্লুকোজ পাবো আর একটা গ্যালাক্টোজ পাবো। এই যে গ্যালাক্টোজ, এটাও গ্লুকোজে পরিণত হয়। তাহলে তোমাদের মনে থাকবে আমি যে এখানে এসে আবার লিখবো, তখন কি তোমরা আবার প্রশ্ন করবা কেমনে গ্লুকোজ গ্যালাক্টোজ হলো, কেমনে গ্লুকোজ ফ্রুক্টোজ হলো? একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ মাঝে একটা বন্ধন থাকে, বন্ধন হলে এই জিনিসটাকে তখন আমরা কি বলবো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ সুক্রোজ বলবো। এম আই ক্লিয়ার অর এম আই ক্লিয়ার? একটা মজার জিনিস দেখো তো, এটা বইয়ের মধ্যে নাই, তারপরও আমি বলি। এইটা গ্লুকোজ গ্যালাক্টোজ, মানে এই গ্যালাক্টোজটা পরে গ্লুকোজ হয়ে আমাদের কাজে লাগে। গ্লুকোজ ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজটা গ্লুকোজ হয় তারপর আমাদের কাজে লাগে। এখানে দেখো 2টাই গ্লুকোজ, সরাসরি কাজে লাগে। তাহলে আমরা কোনটা খেলে আমাদের তাড়াতাড়ি শক্তি পাবো, কোনটা খেলে আমাদের ভংসঙ্গের কোনো ব্যাপার স্যাপার নেই, মাঝামাঝি অন্তর্বর্তীকালীন কোনো বিক্রিয়া নেই? মল্টোজ। এই জন্য দেখো আমরা যে ভাত রুটি যাই খাই না কেন, এগুলো ভাঙলে খালি মল্টোজ পাওয়া যায়। এই জন্য পৃথিবীর মানুষের প্রধান খাবার কি? আপনি একবার ভাবেন তো কেমনে তাহলে এটা মানুষ বুঝলো? মানুষ এসব বোঝে নাই, মানুষ শুধু দেখছে যে ভাত খাইলে আমার ভালো লাগে, ফিলটা পাইছে, রুটি খেতে আমার ভালো লাগে, আলু খেতে আমার ভালো লাগে। সে কিন্তু আর জানে না আলু ভাত রুটি ভাঙলে গ্লুকোজ আর গ্লুকোজ পাওয়া যায়। এটা আমাদের সরাসরি কাজে লাগতেছে। মানুষ তাকে গবেষণা করে নাই, নইলে আয়ারল্যান্ডের মানুষ ভাত রুটির বদলে তো এদের অন্য কিছু বার্গার টার্গার কিছু একটা হওয়ার কথা ছিল। ওরা আলু কেন খাইতেছে? হয়তো ওরা চাল পায়নি, গম পায়নি, তার আগে ওরা আলু পাইছে। বাট আলু খেয়ে দেখে অন্য যে ফ্রুটসগুলা, ফলগুলা আছে, সবজিগুলো আছে, ফসলগুলো আছে, আলুটা তাদের ভালো সুবিধা দিচ্ছে। আলু ভাঙলেও গ্লুকোজ পাওয়া যায়, দেখছো? তাহলে মল্টোজের সুবিধা হলো আমরা গ্লুকোজ পাচ্ছি, আমাদের ভালো কাজে লাগছে, তাড়াতাড়ি কাজে লাগছে। সুক্রোজে দেখো গ্লুকোজ ফ্রুক্টোজ পাচ্ছি, ফ্রুক্টোজটা চেঞ্জ হয়ে গ্লুকোজ হয়। তাহলে খাবারের সাথে এই রাসায়নিক বস্তুগুলোর সাথেও কিন্তু আমাদের একটা ফিলিংসের কাজ আছে, আমরা বুঝতে পারি সাবকনসিয়াস মাইন্ডে। তাহলে আমি একটু মিশাই দিই। তাহলে বুঝছো কেন এটা লিখছি? মল্টোজ ভাঙলে তো তোমার গ্লুকোজ আসবেই, 2টা আসবে। তুমি চাইলে একটাও লিখতে পারো, নো প্রবলেম। প্রিয় স্টুডেন্ট, এখানে একটু কথা আছে। কেমিস্ট্রিতে যেহেতু সেল কেমিস্ট্রিতে বা বোটানিতে যেহেতু পড়া আছে, এই জন্যই বলছি যে আমরা যে স্টার্চটা খাচ্ছি না, স্টার্চে টায়ালিন কাজ করছে। টায়ালিনের আরেক নাম স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। তাহলে এই যে অ্যামাইলেজ শব্দটা আসছে,
কেন আসছে আমি বলি। স্টার্চ মানে হলো অ্যামাইলোজ যোগ অ্যামাইলো পেকটিন। তাহলে তুমি যদি একটা স্টার্চ খাও, তুমি যদি একটা স্টার্চ খাও তাহলে দেখবা যে স্টার্চের সাথে এটা একটা স্টার্চ, এই সোজাগুলো দেখছো এটা হচ্ছে অ্যামাইলোজ। সোজার সাথে যদি এরকম শাখান্বিত কিছু থাকে, আরও অনেক কিছু থাকে, এটার নাম হলো অ্যামাইলোপেকটিন। তাহলে স্টার্চ যে রাসায়নিক অণুটা আছে গ্লুকোজের, এর সব গ্লুকোজ এগুলো। তাহলে যারা শাখান্বিত নয় তারা অ্যামাইলোজ, যারা শাখান্বিত এবং অনেক বেশি পরিমাণে থাকে তারা হলো অ্যামাইলোপেকটিন। তাহলে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন মিলে কি হয়? স্টার্চ। এই জন্যই কিন্তু এই অ্যামাইলেজ শব্দটা আসে এখানে। তাহলে অ্যামাইল শব্দের অর্থ কি? স্টার্চ। অ্যামাইলেজ শব্দের অর্থ কিন্তু, অ্যামাইল শব্দের অর্থ হলো স্টার্চ। এই জন্যই বলা হয় যে শর্করা পরিপাককারী মানেই হলো স্টার্চ পরিপাককারী এনজাইম। তো এই জন্য ওই প্রোটিন পরিপাককারী এনজাইমকে যেমন প্রোটিওলাইটিক বলেছে, স্টার্চ পরিপাককারী বা শর্করা পরিপাককারীকে বলেছে অ্যামাইলোলাইটিক এনজাইম। কারণ শর্করা বলতে এখানে কিন্তু স্টার্চকেই বোঝাইছে। অ্যামাইলো শব্দের অর্থ হচ্ছে স্টার্চ। এবং এগুলো পরস্পরের সাথে আলফা 1,4 কিংবা আলফা 1,6 বন্ধন দ্বারা যুক্ত থাকে, এই জন্য আলফা শব্দটা আসছে এখানে। আর এই এনজাইমটা স্যালাইভা বা লালা থেকে আসছে, এই জন্য স্যালাইভারি শব্দটা যোগ করেছে। স্যালাইভারি মানে হচ্ছে লালা, তাহলে লালাতে আলফা অ্যামাইলেজ এনজাইমটা থাকে। ওকে সুই ভাই, তাহলে আমরা মুখ গহ্বর পেয়েছি। আপনি এখন বলেন তো আমাকে, গ্লুকোজ তো খুব কম উৎপন্ন হয়, খুবই কম, কারণ মল্টেজের পরিমাণ খুব কম। তাহলে আমরা দেখি লালা রসে কয়টা এনজাইম ছিল? টায়ালিন, ওই যে দেখা যাচ্ছে, বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। আর একটা কি ছিল? মল্টেজ, নট মল্টোজ, মল্টেজ। এটা এনজাইম। প্রিয় স্টুডেন্ট দেখো, এইটা কিন্তু অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট থাকে, খুব বেশি থাকে, হাই অ্যামাউন্ট। তাহলে মোটামুটি আমাদের মুখের ভেতরে মল্টেজের পরিমাণ খুব হাই হবে। এখনও কিন্তু দেখেন পরিপাক তাহলে শেষ হয়নি। মল্টেজ যতক্ষণ পর্যন্ত গ্লুকোজ হচ্ছে না, পরিপাক শেষ না। মল্টেজ নামক যে এনজাইমটা থাকে এটা খুব অল্প পরিমাণ থাকে, খুবই অল্প। তার মানে এই বিশাল যে মল্টোজটা উৎপন্ন হয়েছে, মল্টেজ এনজাইমটা কম থাকায় এদের উপর খুব কম কাজ করতেছে। তাহলে এই জিনিসটা মুখ থেকে এখন ধীরে ধীরে নিচে নামা শুরু হবে না? বেশিরভাগটাই মুখ থেকে পাকস্থলিতে যাবে কিনা? পাকস্থলিতেও তো এনজাইম নেই, তাহলে এই জিনিসটা কোথায় যাবে? আসলে ক্ষুদ্রান্ত পর্যন্ত চলে যাইতেছে, কারণ ওরে পরিপাককারী তো আর কেউ নাই কোথাও। মুখে যতটুকু ছিল অতটুকু দিয়ে তো চালানো সম্ভব না। বলো যে মুখে কয়টা এনজাইম থাকে লালা রসে? দুইটা। কি কি? টায়ালিন ও, তোমরা যারা লাইভে আছো মনে মনে আনসার করো, কয়টা এনজাইম থাকে মুখে? মুখে কিসের ভেতরে এনজাইম থাকে? লালা রসে। লালা রস কোত্থেকে ক্ষরণ হয়? এখন বলে লালা গ্রন্থি থেকে যে লালা রস আসে, শর্করা পরিপাকের জন্য কয়টা এনজাইম আছে এটাতে? সব থেকে বেশি কি থাকে? সবচেয়ে কম কোনটা থাকে? টায়ালিন কার উপর কাজ করে? স্টার্চের উপরে। টায়ালিনের আরেক নাম কি? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। কেন আলফা বলে? কারণ স্টার্চের ভেতরে গ্লুকোজগুলো আলফা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাই না? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। অ্যামাইলো শব্দের অর্থ কি? স্টার্চ। এস থাকলে কি? ওস থাকলে, ইন থাকলে, সাবাস। তাহলে আমরা এই পার্টটুকু কমপ্লিট করেছি। এই যে প্রিয় স্টুডেন্ট দেখো,
মুখে আমরা খাবার বেশিক্ষণ রাখি না, কোত করে গিলে ফেলি। স্বাভাবিকভাবেই লালার যে রসগুলো আসবে খাবারের উপর কাজ করবে, এত অতটা সময় পায় না। তাহলে এই যে দেখেন এই পাশে নেমে যখন পাকস্থলিতে আসে না, তাহলে পাকস্থলিতে খাবারগুলো তো আটকে যাইতেছে। লালার যে এনজাইমগুলো আছে ওরাও এখানে চলে আসছে, কিছুক্ষণ তারা কাজ করতে পারে। কারণ ওই যে ACL ক্ষরণ হচ্ছে, ও যখন ক্ষরণ হতে থাকবে তখন দেখবে এরা কাজ বন্ধ করে দেয়। কারণ কি দেখো, এখানকার এনজাইমগুলো অ্যাসিডিক পরিবেশে কাজ করে, অল্প অ্যাসিডিক, এখানে তো হাইলি অ্যাসিডিক। তো এনজাইম তো যে পিএইচে কাজ করে ওই পিএইচের কম বেশি হলে কাজ করে না। তাহলে এখানে যে অল্প অল্প পিএইচ আর কি, মানে অল্প অ্যাসিডিক এনজাইমগুলো কাজ করে, এখানে যখন আসে তখন অল্প অ্যাসিডিক পায় প্রথমে। ACL ক্ষরণ হতে হতে যখন অ্যাসিড বাড়া শুরু করে, যে এখানকার খাবার এবং এনজাইমগুলো এখানে তখন কাজ বন্ধ করা শুরু করে। তার মানে পরিপাক হয় পাকস্থলিতেও। কার এনজাইম দ্বারা? লালারসের এনজাইম দিয়ে। কিছু বুঝলেন? মানে দুইটা সাপ মারামারি করতেছে, এখানে মারামারি করতে করতে তোমার বাসায় চলে আসছে। তুমি যতক্ষণ আসো নাই ততক্ষণ তো মারামারি করতে পারবে, তুমি যখনই আসবা তখন দেখবো আর কি দুইজনটা ছেড়ে পালাইছে। এই তো। আচ্ছা, এখন আমি একটা ব্রেক দিই। ব্রেক। চাইছিলাম না এটা দিয়ে যদি থাকে আর কি জোরে দেখেন বাইক
আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু পরিপাকের বাকি অংশটুকু দেখলে অত শ্রম নাই আর কি, আমাদের খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। এখানে একটা কথা বলে রাখি, তুমি যদি সরাসরি গ্লুকোজ খাও, গ্লুকোজ স্টার্চ না খেয়ে সরাসরি গ্লুকোজ খাইলা, ফলের রস খাইলা, ফলের রস, তাহলে এখানে মুখের যে আমাদের মিউকাস মেমব্রেনগুলো আছে না, কোষগুলা শোষণ করে সরাসরি রক্তে নিয়ে যেতে পারে। তাহলে যখন খুব খারাপ লাগে, পড়তে পড়তে খুব টায়ার্ড লাগতেছে, হালকা করে একটু খাওয়া যেতেই পারে। মিষ্টি হঠাৎ করে একটু খাইলা। আমি যেটা করতাম, আমি মেডিকেলে খুব স্পিড খাইতাম, স্পিডের মধ্যে তো অনেক চিনি আছে, তাহলে দ্রুত আমার একটু ভালো লাগতো। তবে তোমাদের এগুলো না খাওয়া উচিত, কারণ এখন কোভিডের সময় বাসাতে থাকো, নড়াচড়া কম করো, ওয়েট গেইন হবে, তাই না? একজন বলেছো যে ভাইয়া কি জানি একটা খাবারের কথা বললো, যে বাইরের খাবার খেলে কোনো প্রবলেম হয় কি না, কি জানি একটা বাইরের খাবারের নাম বলছে। আচ্ছা পাগলা, তোমরা কেন বাইরের খাবার খাবা? যা খাইতে মন চায় বাইরে, বার্গার খাইতে মন চাইতেছে, বাসায় বার্গার বানানো শেখো না কেন? হ্যাঁ, বাইরে গিয়ে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে, কেন বাসায় তোমরা খিচুড়ি বানাও না? মজা আছে এগুলোতে, শরীরের জন্য ভালো। এখানে যে তেলটা ব্যবহার করা হয় এটা ভালো। হোটেলের মধ্যে তো শত শত লিটার তেল ব্যবহার করে, ওরা কম দামে সব থেকে বাজে তেলটা নিয়ে আসে। তাহলে বলেন তো, পাকস্থলীতে কোনো পরিপাক হবে? মেকানিক্যাল বা যান্ত্রিকটা হবে, বাট কেমিক্যাল বা রাসায়নিক পরিপাক হবে না, তাই না? এটা হবে না। তাহলে আজ থেকে মনে রাখো, পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক হয়, রাসায়নিক পরিপাক হয় না। কিন্তু প্রশ্ন একটা আসে পরীক্ষার মধ্যে, পাকস্থলীতে শর্করার পরিপাক হয় কি না, প্রবলেম তো এখানে। বা প্রশ্ন আসে এইভাবে যে পাকস্থলীতে কোনটির পরিপাক হয় না। যদি এমসিকিউ হয়, তাহলে তো তোমার পার পাওয়ার কোনো উপায় নাই, তোমাকে একটা না একটা দাগাইতেই হবে। প্রশ্নটা যদি এমন হয়, পাকস্থলীতে কোনটির পরিপাক হয় না, তাই না? অপশন অপশন অপশন, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, সব বা কোনোটি না, এরকম প্রশ্ন আসতে পারে। তখন কিন্তু তোমরা এটা দাগাবা। এই প্রশ্নটা দ্বারা কিন্তু সরাসরি রাসায়নিক পরিপাকের কথা বলা হয়েছে, অপশন একটা দাগাতেই হবে। বাট যখন রিটেনের ব্যাপার যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি, পাকস্থলীতে যখন তোমরা শর্করার পরিপাকগুলো লেখা শুরু করবা খাতার মধ্যে, তখন কিন্তু পাকস্থলীতে পরিপাক লিখবা, প্রথম লাইনে লিখবা যান্ত্রিক পরিপাক। পাকস্থলীতে কি কি কার্বোহাইড্রেটের যান্ত্রিক পরিপাক হয় লিখবা, রাসায়নিক পরিপাকের ওখানে লিখবা এখানে কোনো রাসায়নিক পরিপাক হয় না, ব্র্যাকেটের মধ্যে লিখবা, কারণ এখানে কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম নেই। বই পড়লে বুঝতে পারবা। প্রিয় স্টুডেন্ট, মনে রাখার জন্য এখন বলি কেমনে মনে রাখবা। টাম, আম, আসলাম। সহজ। কি বলবো? টাম, আম, আসলাম। আম টাম আসলাম নয়, টাম আম। টায়ালিন মল্টেজ লালারসে আছে, মুখ গহ্বরে পরিপাক করে। অ্যামাইলেজ মল্টেজ অগ্নাশয় রসে থাকে, অন্ত্রে এসে পরিপাক করে। আন্ত্রিক রসের থাকে হচ্ছে অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ। আমি দেখাচ্ছি, অন্ত্রে পরিপাক করে। এগুলো আন্ত্রিক রসের এনজাইম, এগুলো হচ্ছে অগ্নাশয় রসের এনজাইম। তার মানে এই যে দেখো, এই দুটো এনজাইমের আমরা নাম দেখি, কি কি নাম? অ্যামাইলেজ, মল্টেজ। তোর নাম দেখে বুঝতে পারতেছো কোনটা কিসের উপরে কাজ করবে, তাই না? মল্টেজ দেখে কিসের উপর কাজ করবে? মুখে তো মল্টোজের পরিপাক হয়নি, তাই না? পুরোপুরি। তাহলে অগ্নাশয় রসের যে মল্টেজ এনজাইমটা আছে, সেটা মল্টোজের উপর কাজ করে গ্লুকোজ বানাবে। তাই না? পরিপাক হয়ে গেল, আর তো সমস্যা নাই।
অ্যামাইলেজ প্রিয় স্টুডেন্ট মনে আছে টায়ালিনের আরেকটা নাম কি ছিল? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। আর এইটার নাম কিন্তু আসলে অগ্নাশয় থেকে আসা অ্যামাইলেজটা, এটার নাম হলো প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ। দেখছেন, ওটা ছিল স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, এটা কি প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ। তাহলে আলফা অ্যামাইলেজ দুইটা, একটা অগ্নাশয় থেকে আসে আর একটা লালারস থেকে আসে। আচ্ছা, অ্যামাইলেজ দেখে কি মনে হচ্ছে? এটা স্টার্চের উপর কাজ করে। কারণ তুমি যে ভাতটা খাবা, তুমি যে রুটিটা খাবা, এটা পুরোপুরি এখানে পরিপাক হয় না, কোত করে গেলে ভালো, তাহলে এখানেও পরিপাক হচ্ছে না। তাহলে ভাত বা রুটি বা জটিল যে স্টার্চটা আছে ডিওডিনামে চলে যাচ্ছে। মুখে যে মল্টোসগুলো উৎপন্ন হয়েছিল এগুলো যাচ্ছে ডিওডিনামে, তাই না? তাহলে বলো তো কেন আমরা এই যে অন্ত্রে এসে স্টার্চ পেলাম? কারণ আমরা যে ভাত বা রুটি খাচ্ছি পুরোপুরি চিবাই নাই, তার আগে গিলে ফেলছি। পাকস্থলিতে তো ওগুলো পরিপাক হয় নাই, অন্ত্র পর্যন্ত আসছে, ডিওডিনাম পর্যন্ত আসছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এটা কি হবে? মল্টোজ। দেখো তাহলে আবার তুমি যে স্টার্চ খেয়েছো মুখ গহ্বরে, ওখানে কিছু আমরা মল্টোজ পেয়েছিলাম মুখেই, তাহলে ওটাও এখানে চলে আসছে অন্ত্রে। মুখে মল্টোজ পেয়েছিলাম, এই যে অন্ত্রে চলে আসছে ওটা। মুখে কিছু স্টার্চ এখন আমরা কিছুই করতে পারি না, ওটাও এখানে আসছে। তাহলে অন্ত্রে গিয়ে আমরা স্টার্চও পাবো, মল্টোজও পাবো। স্টার্চের উপর কে কাজ করে? টায়ালিন কাজ করছে উপরে, আলফা অ্যামাইলেজ। তাহলে এখানে এসে আলফা অ্যামাইলেজ কাজ করবে, মল্টোজ বানাচ্ছে। মল্টোজকে এবার মল্টেজ দ্বারা গ্লুকোজ বানাই ফেললাম আমরা। তুমি খেয়াল করে দেখো, এটাকে আর পরিপাক করতে হবে না, বাট এখনও তো সব মল্টোজ তুমি গ্লুকোজ বানাইতে পারো না। এই জন্য অন্ত্রের নিজেরও কিছু মল্টেজ এনজাইম আছে। এর কি আছে দেখেন তো, এরও অ্যামাইলেজ আছে। এই যে দেখেন সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টেজ। তাহলে বলো তো আন্তরিক রসের এই এনজাইমগুলোতে কী কী পরিপাক হবে? নাম দেখে তুমি বুঝতেছো। অ্যামাইলেজ কার উপর কাজ করবে? স্টার্চ। এটার নাম কি? এটার নাম হলো ইন্টেস্টিনাল আলফা অ্যামাইলেজ, তাই না? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, ইন্টেস্টিনাল আলফা অ্যামাইলেজ। কেন ইন্টেস্টিনাল বললাম? কারণ এটা তো অন্ত্র থেকে আসা। অন্ত্র মানে ইন্টেস্টাইন। কি হবে? মল্টোজ। তারপর আমরা দেখি আর কোনটা, এই যে মল্টোজ আছে, এই মল্টোজের উপর কাজ করবে এবার মল্টেজ এনজাইম। কি করবে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এই যে সুক্রেজ কার উপর কাজ করবে? সুক্রোজের উপর। আমরা যে চিনি খাই না, চিনিটা মুখে পরিপাক হয় না, চিনিটা এখানে গিয়ে পরিপাক হয়। ওকে, চিনিতে থাকে সুক্রোজ। সুক্রোজের উপর কে কাজ করবে? নাম দেখে বলুন তো। এই যে সুক্রেজ, তাহলে গ্লুকোজ প্লাস, মনে আছে, ফ্রুক্টোজ। প্রিয় স্টুডেন্ট, এটা রক্তে গিয়ে কোষের ভেতরে যখন যায় তখন ফ্রুক্টোজটা আবার গ্লুকোজ হয়। বাকি হলো ল্যাকটোজ, তাই না? আমরা দুধ খাই না, দুধ তো হচ্ছে আদর্শ খাবার। তার মানে এটাতে শর্করা থাকে, প্রোটিন থাকে, লিপিড থাকে। তাহলে দুধের যে শর্করা পার্টটা, দুধের শর্করা পার্টটার নাম কি? ল্যাকটোজ। ল্যাকটোজ, এই দেখো। তাহলে ল্যাকটোজ মুখে পরিপাক হয়? হয় না।
অন্ত্রের ল্যাকটেজ এনজাইম দ্বারা পরিপাক হয়। কি উৎপন্ন করবে রাহাত? গ্যালাক্টোজ। পরিপাক শেষ। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে এখানে পরিপাক করলাম ডিওডেনামে, ডিওডেনামে পরিপাক শেষে দেখো তোমরা কি পেলা? মল্টোজ করছো, মল্টোজটাকে ভাঙতে পারছো, গ্লুকোজ হয়েছে গ্লুকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। তাহলে এই জিনিসগুলো আমরা খুব সহজেই রক্তে নিয়ে যেতে পারি, শোষণ করতে পারি, আর এগুলোকে ভাঙা যায় না, এখানে সরল হয়ে গেছে। তাহলে এখন বলেন তো, শর্করা যে আমরা পরিপাক করে সরল উপাদান করি, শর্করা সরল উপাদানের নাম কি? গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। কি? গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। সবগুলো আমরা কোথায় পেয়েছি? এই ডিওডেনামে পেলাম। ওকে, এই আর কি ঘটনা। এখন প্রিয় স্টুডেন্ট, তোমরা বলো, পরিপাকটা যদি বুঝতে পারো, তোমরা কি আজকে ক্লাস আরও লেন্দি করতে চাও, নাকি পরের ক্লাসে আমি শেষ করে দেবো? দুধ আদর্শ খাবার। রাজীব ভাই দুধ খাইতে মানা করে। তো এখন কথা হচ্ছে, কেন আমি মানা করি? আদর্শ খাবার মানে এই জন্য আদর্শ না যে এটা খাইলে তোমার খুব ভালো হবে। আদর্শ খাবার এই জন্য যে এটার মধ্যে শর্করা, প্রোটিন, লিপিডটা আমরা আমাদের শরীরের যতটুকু দরকার, যেটা অনুপাতে দরকার, অনুপাতটা ঠিক আছে ওখানে। এইটা একটা। 2 নম্বর হচ্ছে, প্রোটিনের মধ্যে আবার দুধে যে প্রোটিনটা আছে, এই প্রোটিনের মধ্যে দুধ এবং ডিমে অ্যামাইনো অ্যাসিডগুলোরও আবার অনুপাত ঠিক আছে, প্রয়োজনীয় বা ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো, মানে কোনোটা কম কোনোটা বেশি এমন নাই কিন্তু। তো ঘটনা হচ্ছে, তাহলে এই আদর্শ খাবারটা থেকে লাভ কী হলো যদি আমি তোমাদের খাইতে নিষেধ করি? পাগলা, আদর্শ খাবার কখন লাগে? জন্মের পর পরেই, তাই না? জন্মের পর পরে তো একটা বাচ্চাকে মেপে মেপে তো বিকারের মধ্যে মেপে মেপে তো খাওয়ানো সম্ভব না। এই জন্য ন্যাচারালি মায়ের দুধের মধ্যে আদর্শ খাবারটা প্রডিউস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মায়ের দুধটা তোমার খাবার, গরুর মায়ের দুধটা গরুর বাচ্চার খাবার। এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, পরের ক্লাসে আমরা শেষ করি, চিন্তার কিছু কারণ নাই। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা সবটা ভালো করে শেষ করব। পরের ক্লাস 9টার জায়গায় যদি সম্ভব হয় আধা ঘন্টা আগে শুরু করার আমি করব, বাট 9:30 মনে রাখো। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকো।